বাংলাদেশ, যে দেশটা ৩০ লক্ষ শহীদের রক্ত এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের উপর দাঁড়িয়ে আছে, যে দেশটার স্বাধীনতার পেছনে সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে অসংখ্য মানুষ আত্মত্যাগ করেছে, এই রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে যে মানুষটা সবটুকু উজাড় করে দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই মানুষটাকে বারবার অসম্মান অপদস্থ করা হয়েছে। যে রাষ্ট্রের স্বাধীনতার পেছনে ২ লক্ষ মা বোনের সম্ভ্রম এবং ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার তাজা রক্ত দিতে হয়েছে, সেই দেশটা এখন নিয়ন্ত্রণে নিয়েছে সেই ৭১-এর পরাজিত শক্তির দোসররা। সেই হায়ানারা প্রতিনিয়ত বাংলাদেশকে গ্রাস করতেছে। এই বাংলাদেশটা এই হায়ানাদের পেটের মধ্যে অর্ধেকটা ঢুকে গেছে। জানি না পুরোটা কবে ঢুকে যাবে, তবে যে উপক্রম হয়েছে খুব বেশি একটা সময় লাগবে বলে আমার মনে হচ্ছে না। ৪ আগস্টের একটা কথা মনে পড়তেছে। ৩ আগস্ট রাতে যখন বঙ্গবন্ধু কন্যার সাথে ওয়াকারের বৈঠক হয় বা একটা কথোপকথন হয়, সেখানে সে বলেছিল সবকিছুর দায়িত্ব সে নেবে, কিন্তু ৫ আগস্ট আমরা কি দেখেছি? একদিকে আওয়ামী লীগকে বলেছে সকল দায় দায়িত্ব সে নিয়ে নিয়েছে, অন্যদিকে আন্দোলনকারীদেরকে বলেছে তোমরা আন্দোলন চালিয়ে যাও। ৪ আগস্ট আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে রাজপথ থেকে উঠিয়ে নেওয়া হলো। ৫ আগস্ট সরকার পতন হলো। ৫ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করার একটা বিশাল পরিকল্পনা ছিল এই ওয়াকারের। ভারতবর্ষের কারণে সেটা সম্ভব হয়ে উঠে নাই। ৫ আগস্ট শেখ হাসিনা চলে গেলেন, ওয়াকার দায়িত্ব নিল, কিন্তু আলটিমেটলি ওয়াকার কি তার দায়িত্ব পালন করতে পেরেছে? ইনক্লুসিভ ইলেকশন করবে বলেছিল, সকল দল সেই ইলেকশনে উপস্থিত থাকবে, ব্যালট পেপারে সকল দলের প্রতীক থাকবে, কিন্তু আদতে সেটা কি হয়েছে? ১২ তারিখ নির্বাচন হবে, যদি হয়, এখনো অনেক শঙ্কা আছে, যদি হয় সেই ব্যালটে কি আদৌ নৌকার প্রতীক থাকবে? থাকছে না। তার মানে ওয়াকার একটা গাদ্দার, একটা ২ নাম্বার। এতদিন জানতাম সেনাপ্রধান ওয়াকার জামাতের সরাসরি কর্মী। গতকাল একটা স্পর্শকাতর মাধ্যম থেকে জানলাম সেনাপ্রধান ওয়াকার মূলত সিআইএ এর প্রথম শ্রেণীর এজেন্ট। একটা দেশের সেনাপ্রধান কত বড় দেশদ্রোহী হইলে ভিন্ন একটা দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করার জন্য কাজ করে। ওয়াকার কে? বাংলাদেশ আওয়ামী লীগের দুলাভাই। ওয়াকারের নিয়োগে কারা কারা অবদান রেখেছিল, কাদের কাদের ভূমিকা ছিল আপনারা জানেন? এই ওয়াকারের নিয়োগে শেখ পরিবারের সেই তথাকথিত শেখদের ভূমিকা ছিল। এই শেখরা তাদের ভগ্নিপতিকে বাংলাদেশ নামক রাষ্ট্রের সেনাপ্রধান বানিয়ে ২ মাসের মাথায় শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এসব কথা কেন বলছি জানেন? কারণ এগুলা বলতে হবে, এগুলা জানতে হবে। অনেকেই জানেন না, অনেকে হয়তো বা অন্যভাবে বুঝে আছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে দায়ী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আমি অনেক সময় অনেক কথা বলেছি, কিন্তু আসলে রাজনীতি তো যে কোনো সময় যে কোনো প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যায়। নতুন ভাবে শুনতে পেলাম ওয়াকার সিআইএ এজেন্ট। সে এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের পারপাস সার্ভ করছে। ভাবতে অবাক লাগতেছে না? গতকাল ওয়াকার নির্বাচনকে কেন্দ্র করে একটা বক্তব্য দিয়েছে। অপরাধ করলে যেটুকু আইনের আওতায় নিয়ে আসতে হবে, আইনের আওতায় যদি নিয়ে আসেন তাহলে আমি মনে করি নির্বাচন করাটা খুব সহজ হয়ে যাবে। পুলিশ বাহিনীর জন্য, র্যাব, বিজিবি, সশস্ত্র বাহিনী সবার জন্য নির্বাচন করা সহজ হয়ে যাবে। অপরাধ করলো আমরা ধরে হস্তান্তর করলাম, কিন্তু কোনো আইনগত ব্যবস্থা না হলো না, সেটা কাউন্টার প্রোডাক্টিভ হবে। আমি সারাদিন এই কাজ করতে থাকবো, আর যদি ওরা বের হয়ে যায়, আপনারা যদি শাস্তি প্রদান না করেন কোনো রকম, তাহলে এই এফোর্টটা ফিউটাইল। এই জন্য আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যারা এগুলো করার জন্য কম্পিটেন্ট অথরিটি, তাদেরকে আমি অনুরোধ করব এই ব্যবস্থাটা আপনারা দয়া করে দেবেন। কি বলেছে ওয়াকার, কি না বলেছে, এটা নিয়ে আমি ব্যাখ্যায় যাচ্ছি না। আমি আগে বলেছি এখানে কোনো বিশ্লেষণ করবো না, আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। ১২ ফেব্রুয়ারির যে নির্বাচন হচ্ছে, একটা একপাক্ষিক নির্বাচন, একটা পাতানো নির্বাচন। এই নির্বাচনে সবকিছু নির্ধারণ করে রাখা হয়েছে। যদি জামাত ক্ষমতায় আসে, সেক্ষেত্রে জামাত পাবে হয়তো বা ১৬০ কিংবা ৭০ সিট, বাকিগুলো পাবে বিএনপি এবং তাদের শরিকরা। আবার যদি বিএনপি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে বিএনপি হয়তো বা ১৬০ বা ১৭০টা পাবে, বাকিটা পাবে জামাত এবং তার শরিকরা। তথাপি একটা ব্যালেন্স সরকার গঠন করা হবে, যাতে করে কোনো দল এককভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে। এ পর্যন্ত এটাই সিআইএ, ডিপ স্টেট কিংবা আইএসআই কিংবা তুর্কি যাই বলেন না কেন তাদের পরিকল্পনা। এই নির্বাচনের পর বাংলাদেশে কি হবে? নির্বাচনের আগে অনেকে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে, অনেক নেতা অনেক দায়িত্ব হাতে তুলে নিচ্ছে। নুরুল হক নূরও আওয়ামী লীগের দায়িত্ব নিচ্ছে, ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের দায়িত্ব নিচ্ছে। অনেক নেতা মিষ্টি মিষ্টি কথা বলছে। এখন আর ভারত বিরোধিতার স্লোগান আমরা শুনতে পাই না। এখন শুনতে পাই না দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এখন সবাই ভোটের জন্য পারলে হাতে পায়ে ধরতেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্ব নিতেছে। অথচ গত ১৫ মাসে আওয়ামী লীগের উপর সব থেকে বেশি জুলুম, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। কিন্তু এখন ভোটের জন্য
আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারে দ্বারে ঘুরতেছে, তাদেরকে আশ্বস্ত করতেছে। অধিকাংশ পুরুষ যারা আওয়ামী লীগের নেতাকর্মী তারা তো বাসায় ঘুমাতে পারে না, তাদের স্ত্রী সন্তান বৃদ্ধ পিতামাতা আত্মীয় স্বজন পরিবার পরিজনের যারা আছেন তাদের কাছে যাচ্ছেন, ভোট ভিক্ষা চাচ্ছেন। মানে আলটিমেটলি বাংলাদেশের আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসবে, ভোটের পার্সেন্টেজ কত হবে, সবকিছু নির্ধারণ করছে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ভোটার আছেন, যারা মুক্তিযুদ্ধপন্থী ভোটার আছেন তাদের ভোট প্রদানের উপর। এখন আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি জুলুম নির্যাতন নিপীড়ন আরো ব্যাপক আকারে আপনাদের উপর হোক সেটা চান? আপনারা কি চান বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ুক? আপনারা কি চান বাংলাদেশের আইন শৃঙ্খলা আরো বাজে অবস্থার দিকে ধাবিত হোক? আপনারা কি চান বাংলাদেশের সামাজিক অবকাঠামো ভেঙে পড়ুক? আপনারা কি চান বাংলাদেশের বিদ্যুৎ খাত ভেঙে পড়ুক? আপনারা কি চান বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত হোক? আপনারা কি চান বাংলাদেশে রাজাকাররা পুনর্বাসন হোক? আপনারা কি চান বাংলাদেশের তরুণ যুব সমাজ ধ্বংস হয়ে যাক? আপনারা কি চান আপনাদের পরবর্তী প্রজন্ম তাদের স্বপ্নের বাংলাদেশ থেকে পিছিয়ে যাক? আপনারা কি চান বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দুবেলা দুমুঠো না খেতে পাক? আপনারা কি চান বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষ কর্মের অভাবে, অর্থের অভাবে, চিকিৎসার অভাবে মারা যাক? আপনারা কি চান বাংলাদেশে সারের সংকট দেখা দিক? আপনারা কি চান বাংলাদেশে পেট্রোলের দাম বৃদ্ধি পাক? আপনারা কি চান বাংলাদেশে খাদ্যের দাম বৃদ্ধি পাক? আপনারা কি চান বাংলাদেশে চালের মূল্য কেজিতে 50 টাকা বৃদ্ধি পাক? আপনারা কি চান বাংলাদেশের গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যাক? আপনারা কি চান বাংলাদেশের টেক্সটাইল মিলস বন্ধ হয়ে যাক? আপনারা কি চান বাংলাদেশের নারীরা পিছিয়ে পড়ুক, বাক্সবন্দী হোক? আপনারা কি চান বাংলাদেশের সকল পেশাজীবী তারা ধ্বংস হয়ে যাক? আপনারা কি চান বাংলাদেশের আদিবাসী সম্প্রদায় পিছিয়ে পড়ুক? আপনারা কি চান বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় পিছিয়ে পড়ুক? আপনারা কি চান বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী ভাই বোন যারা আছেন তারা পিছিয়ে পড়ুক? আপনারা কি চান বাংলাদেশের সনাতনীরা বসবাস না করুক? চান আপনারা? আর অনেক কথা আছে, অনেক কথা বলে শেষ করা যাবে না আসলে। তবে মুদ্রা কথা, আপনারা যদি একটা সুস্থ স্বাভাবিক স্থিতিশীল বাংলাদেশ চান তবে এই নির্বাচনে আপনারা কেউ ভোট দিতে যাবেন না। কারণ এটা একটা পাতানো নির্বাচন, এটা প্রহসনের নির্বাচন। যে নির্বাচনে বাংলাদেশের 50% সমর্থকের দল বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নিচ্ছে না, সে নির্বাচনে ভোট দিয়ে সে নির্বাচনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য করে তুলবার জন্য আপনাদেরকে কেউ দায়িত্ব দেয়নি। এই নির্বাচন কি হবে, এটার ফলাফল কি হবে সেটা আমরা জানি, এবং এটাও জানি এই নির্বাচন বাংলাদেশে ঠিক কতদিন টিকতে পারবে। বড় জোর 6 মাস, 8 মাস, 12 মাস, 1.5 বছর, এরপর এই নির্বাচন টিকবে না। বাংলাদেশে এমন হতে পারে 2026 সালে আরো একটা ইনক্লুসিভ নির্বাচন হবে, হতে পারে নভেম্বর, হতে পারে ডিসেম্বর হবে, এবং ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন হচ্ছে তার কোনো নিশ্চয়তা নাই। আরেকটা ব্যাপার, গণভোট। এই গণভোটের মধ্য দিয়ে সুদখোর ইউনূস একটা বিশাল পরিকল্পনা এঁকেছে। সুদখোর ইউনূস সহসায় বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে এমনটা ভাবার কোনো কারণ নাই। নির্বাচনে গণভোট জয়যুক্ত হবে নিশ্চিতভাবে বলা যায়। যদি নির্বাচন হয় সেক্ষেত্রে গণভোট জিতবে, এবং গণভোট জিতার পর গণপরিষদের একটা তালবাহানা দিয়ে সুদখোর ইউনূস বাংলাদেশের সংবিধান সংস্কার করবে, অন্যথায় বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলবে। এরপর বাংলাদেশের সকল কিছু পরিবর্তন করে ফেলবে। বাংলাদেশে হতে পারে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন ঘটাতে পারে, আমি নিশ্চিতভাবে বলছি না, তবে এরকম একটা সম্ভাবনা আছে। এখন আপনারা যদি বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি উন্নয়নকে থামিয়ে দিতে চান, আপনারা যদি বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে চান, আপনারা যদি বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চান, আপনারা যদি বাংলাদেশকে বিশ্ব দরবারে জঙ্গি তৎপর রাষ্ট্র হিসেবে সুপরিচিতি দিতে চান, আপনারা যদি বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিদেশ যেতে না চান, আপনারা যদি বাংলাদেশে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে না চান, তবে ভোট দেন, ওয়েলকাম। আর যদি আপনারা চান আপনাদের অর্থনৈতিক অবস্থা ভালো হোক, আপনাদের সামাজিক অবস্থান ভালো হোক, আপনাদের সমাজে চুর ডাকাত কমে যাক, আপনাদের সমাজ ব্যবস্থা স্বাভাবিক হোক, আপনাদের দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক হোক, আপনাদের মা বোনরা অবাধে ঘরের বাইরে যেতে পারুক, আপনারা যদি চান নারীরা কর্মক্ষেত্রে অংশ নিক, পরিবারের জন্য দেশের জন্য ভালো কিছু করুক, আপনারা যদি চান বাংলাদেশের অর্থনীতি এশিয়াতে আবারও এগিয়ে যাক, আপনারা যদি চান আপনাদের পরবর্তী প্রজন্ম, আপনাদের সন্তান নাতি পুতিরা ভালোভাবে বাংলাদেশে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করুক, তবে এই গণভোটকে, এই নির্বাচনকে আপনাদেরকে বয়কট করতে হবে। কারণ এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটা দীর্ঘমেয়াদী ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ অস্থিতিশীলতার চরম শিখরে পৌঁছাবে। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সহিংসতা বৃদ্ধি পাবে। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে অসংখ্য ঝামেলা, অসংখ্য সংকট সৃষ্টি হবে। বাংলাদেশে কোনো বিনিয়োগ আসবে না, বাংলাদেশের গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। নির্বাচনের পর অসংখ্য সংঘাত সৃষ্টি হবে, কারণ যাহাই জামাত তাহাই বিএনপি। দুদলের মধ্যে কামড়াকামড়ির ফলে বাংলাদেশে যে প্রেক্ষাপট সৃষ্টি হবে, সেই প্রেক্ষাপটে স্বাভাবিক প্রক্রিয়াতে কোনোভাবেই বসবাস করতে পারবেন না। এটা চিরধার্য, এটাই সত্য, এটাই হবে। আমি আবারও বলছি, আমি কোনো বিশ্লেষণ করছি না, বাস্তবতাগুলো বোঝাচ্ছি। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে আপনারা কি জানেন? বাংলাদেশের রিজার্ভ আদৌ কত আছে আমরা কেউ জানি না।
বাংলাদেশ সরকারের বর্তমান বৈদেশিক ঋণ কত হয়েছে আপনাদের কোনো আইডিয়াও নাই, আমি সেটা বলতেও চাচ্ছি না। শুধু এটুকু শুনে রাখেন, বাংলাদেশ আর বাংলাদেশের জায়গায় নাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর নাই। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল অলরেডি বিভিন্ন পরাশক্তিদের নিয়ন্ত্রণে চলে গেছে। স্টার্লিং সেখানে বসানো হয়েছে, আপনারা জানেন। আরাকান আর্মি একটা পার্ট দখল করে বসে আছে। সেন্ট মার্টিনের ওই পার্টের দিকে মিয়ানমার আর্মি, আরসা, অনেক ঘটনাই ঘটছে। পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো আছে, জঙ্গি সংগঠনগুলো আছে, এরা অনেকটা তৎপর হয়ে গেছে। বেশি কিছু বলার নাই, এটুকুই বলবো। যদি ভালো থাকতে চান, যদি স্বাভাবিক প্রক্রিয়ায় বেঁচে থাকতে চান, তবে 12 ফেব্রুয়ারির নির্বাচনকে বয়কট করেন। ভালো থাকবেন, ধন্যবাদ।